আমি লেকচার শুরু করছি। আমরা লাস্ট ক্লাসে উইয়ার শুরু করেছিলাম। উইয়ারের 6টা মেকানিজমের কথা বলা হয়েছিল। প্রথম 2টা মেকানিজম অ্যাডহেসিভ মেকানিজম এবং অ্যাব্রাসিভ মেকানিজম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং ইন্ডাস্ট্রিয়াল সিচুয়েশনে তোমার 2/3 টোটাল যে উইয়ার হয় তার 2/3 উইয়ার হয় অ্যাডহেসিভ এবং অ্যাব্রাসিভ মেকানিজমের কারণে। এবং বলেছিলাম যে এই দুইটাই আমরা স্টাডি করব। অ্যাডহেসিভটা জাস্ট শুরু করেছিলাম, এইটাই ছিল লাস্ট স্লাইড গত ক্লাসে। এখানে বলা হয়েছিল যে 2টা মেটাল তাদের সারফেসে এখানে কানেক্টেড আছে, এই জায়গায় কানেক্টেড আছে, এবং আমরা ধরে নিচ্ছি এই বরাবর তারা যে বন্ডিংটা আছে ইন্টারফেসে, সেই বন্ডিংটার স্ট্রেংথ যথেষ্ট বেশি। অ্যাডহেসিভ উইয়ারটা তখনই হয় যেখানে কন্ট্যাক্ট থাকে, সেখানে তাদের অ্যাডিশনটা স্ট্রেংথটা যথেষ্ট বেশি হয়। কতটা বেশি? যে ওই বরাবর তারা ছুটে না যে সে উইক ম্যাটেরিয়ালকে উইয়ার আউট করে নিয়ে যায়। এখানে উপরের ম্যাটেরিয়ালটাকে দেখানো হয়েছে দুর্বল ম্যাটেরিয়াল, উইকার ম্যাটেরিয়াল, এবং এই ডটেড লাইন বরাবর সে এই ম্যাটেরিয়ালটাকে উইয়ার আউট করে নিয়ে যাবে এবং নিচের ম্যাটেরিয়ালের সঙ্গে এই পোর্শনটুকু অ্যাটাচড হয়ে থাকবে। Adhesion occurs at interface contacts which are shared by sliding. Sharing mechanism এর মাধ্যমে এখানে shared by sliding. তারপর ডিটাচমেন্ট অফ ফ্র্যাগমেন্টটা ডিটাচড হয়ে যায়। কোন ফ্র্যাগমেন্টটুকু? এই ফ্র্যাগমেন্টটুকু ডিটাচড হয়ে যাচ্ছে। ডিটাচ হয়ে কি হবে? সে উপরের ম্যাটেরিয়াল থেকে ডিটাচ হয়ে নিচের ম্যাটেরিয়ালে এটা কোনো জায়গায় লেগে থাকবে, কোনো এক জায়গায় লেগে থাকবে। হয়তো এই ধরে নিলাম এখানে লেগে আছে, ডিটাচ হয়েছে এখানে লেগে আছে। অথবা এই নিচের ম্যাটেরিয়ালের অ্যাটাচমেন্ট না হয়ে উপরের ম্যাটেরিয়াল কোনো এক জায়গায় যে উপরের ম্যাটেরিয়ালের সাথে অ্যাটাচমেন্ট হতে পারে। সো এখান থেকে ডিটাচমেন্ট হবে এবং অ্যাটাচমেন্ট হবে আইদার অফ দ্য ম্যাটেরিয়াল, নিচেরটা হতে পারে উপরেরটা হতে পারে। ডিটাচমেন্ট অফ ফ্র্যাগমেন্ট ফ্রম ওয়ান সারফেস এন্ড অ্যাটাচমেন্ট টু আইদার অফ দ্য সারফেস, যে কোনো একটা অ্যাটাচমেন্ট হতে পারে। অথবা কি হতে পারে? যে অ্যাটাচমেন্ট হলো না, সে একটা লুজ উইয়ার পার্টিকেল হিসেবে এর ভিতরে ঘোরাফেরা করতে থাকতে পারে। সো এই সিচুয়েশন গুলো হতে পারে। অর এলস ফর্ম লুজ উইয়ার পার্টিকেলস। কিভাবে এরকম হয়? এখান থেকে ডিটাচমেন্ট হয়ে যে ওই ম্যাটেরিয়ালে অ্যাটাচমেন্ট হবে, নাকি অন্যটাতে অ্যাটাচমেন্ট হবে, নাকি লুজ উইয়ার পার্টিকেল হিসেবে ঘুরতে থাকবে, সেটা আমরা মেকানিজমের মাধ্যমে আজকে শুরু করবো। সেভারাল মেকানিজমস টু এক্সপ্লেইন অ্যাডহেসিভ উইয়ার, এটাকে এক্সপ্লেইন করা যায়, আমরা সেটা আজকে দেখব। ওই যে ওখানে যেটাকে দেখানো হলো যে অ্যাডিশনটা আছে এই বরাবর, এখন আমরা এই একটা অ্যাডিশন নিয়ে আমরা বড় করে দেখব। ওই অ্যাডিশনটা দেখানো হচ্ছে যে এই বরাবর অ্যাডিশনটা আছে, স্ট্রং অ্যাডিশন আছে। এই জায়গাটা উপরের ম্যাটেরিয়ালটা এইভাবে যাচ্ছে, নিচেরটা স্থির হয়ে আছে, বা নিচেরটাও যেতে পারে। প্লাস্টিক শেয়ারিং বেসড অন এ স্লিপ লাইন অকার্স, প্রপাগেশন অফ শেয়ার ক্র্যাক বলা হয়, এডি বরাবর প্রপাগেশন। এখানে যেটা হয়, প্রথমে এই 2টা ম্যাটেরিয়ালের মানে অ্যাকশন, স্লাইডিং অ্যাকশনের কারণে যেটা হবে যে এখানে যে ফোর্সটা কাজ করছে একে সামনের, এই পয়েন্টটাকে সামনের দিকে নিয়ে যাবে। এখানে যে ফোর্সটা কাজ করছে এও সামনের দিকে যাবে। কিন্তু দুইটা যেহেতু এটাকে স্ট্রেট না, এটা কেমন হয়? স্ট্রেট এরকম কন্ট্যাক্ট থাকে, এরকম কন্ট্যাক্ট থাকে। সো এরকম কন্ট্যাক্ট থাকার কারণে হবে কি, ফার্স্ট যে অ্যাকশনটা হবে, ফার্স্ট অ্যাকশনটা হচ্ছে এইটা, নাম্বার 1 অ্যাকশনটা হচ্ছে এটা। এই নিচের ম্যাটেরিয়ালটাকে উইকার ধরে নেওয়া হয়েছে। এই বি আর সি এক জায়গায় ছিল, এখানে এই নিচের ম্যাটেরিয়ালটাকে একটু টেনে উপরে নিয়ে যাবে। সো এতটুকু ইলাস্টিক বলা হচ্ছে, এটা নট প্লাস্টিক, ইলাস্টিক ডিফরমেশন হবে। এটা খুব ছোট, বড় করে দেখানো হচ্ছে বোঝানোর জন্য। দিস ইজ দ্য ফার্স্ট অ্যাকশন। এটুকু ছিঁড়তে পারেনি, টেনেছে, উপরের দিকে টেনেছে, উপরের দিকে একটা ফোর্স, অ্যাট দ্য সেম টাইম এদিকে একটা ফোর্স কাজ করছে, যে কারণে একটু টেনেছে। এরপরে এখানে যে ফোর্সটা কাজ করবে সেটা একটা ফোর্স নিচের দিকে কাজ করবে, আর একটা ফোর্স ডান এইদিকে কাজ করবে, ওইদিকে আর এইদিকে করার কারণে এই যে ম্যাটেরিয়ালটা এডি বরাবর শেয়ারিং হবে। সো ওইটা হচ্ছে 1 2 এর 2 অ্যাকশন, সেকেন্ড অ্যাকশনটা এখানে হবে। সো এডি বরাবর শেয়ারিং হবে, এই বরাবর শেয়ারিংটা হবে। এই বরাবর যখন শেয়ারিং হলো, এটাকে বলা হচ্ছে শেয়ার ক্র্যাক। হওয়ার পরে তাহলে এখানে ম্যাটেরিয়ালটুকু এই পয়েন্টটা বিফোর শেয়ারিং, এই পয়েন্টটা ঠিক অ্যারোহেড, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এক জায়গায় ছিল। তাহলে শেয়ারিং হওয়ার কারণে এখানে দুটো পয়েন্ট ডিটাচ হয়ে গেল, আলাদা হয়ে গেল, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেল।
গ্যাপ তৈরি হলে কি হবে, আলটিমেটলি বি পয়েন্টটা অ্যাডভান্স হবে সামনে। বি পয়েন্টে যেই অ্যাডভান্স হবে, এই এখন যে সি পয়েন্ট একটা পয়েন্টে আছে, সি পয়েন্ট, এই সি পয়েন্ট তখন দুইটা পয়েন্ট হয়ে যাবে। সে যখন অ্যাডভান্স হবে তখন এই সিটা, সি হচ্ছে নিচের ম্যাটেরিয়ালের সাথে যেখানে কন্ট্যাক্ট, সেটাকে এখানে সি বলা হচ্ছে। নিচের ম্যাটেরিয়ালের সাথে এই জায়গায় ফার্স্ট কন্ট্যাক্ট হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে ফার্স্ট কন্ট্যাক্ট হচ্ছে এই এখন এই জায়গাতে। আর এটা যখন সামনের দিকে অ্যাডভান্স হয়ে গেল, এই এখানে একটু টুইস্টিং হবে। টুইস্টিং হওয়ার কারণে আগে যে কন্ট্যাক্টটা ছিল সেই কন্ট্যাক্ট একটু ব্যাকে চলে আসছে, ব্যাকে চলে আসছে। এটুকু কি ক্লিয়ার হলো? আবার বলি, ফার্স্ট অ্যাকশনটা হবে নিচের ম্যাটেরিয়ালটাকে একটু ইলাস্টিক ভাবে সে উপরের দিকে টেনে নেবে, খুব ছোট। সেকেন্ড অ্যাকশনটা হবে নিচের ম্যাটেরিয়ালের এই বরাবর একটা শেয়ার ক্র্যাক হবে। সেকেন্ড শেয়ার ক্র্যাক হওয়া মানে এই জায়গায় একটু গ্যাপ হয়ে গেল। বিফোর দ্য শেয়ার ক্র্যাক এই এই পয়েন্ট, এই আরো আর এই আরো এক জায়গায় ছিল, যেহেতু এখানে একটু গ্যাপ হয়ে গেল, সো ম্যাটেরিয়াল একটু সামনের দিকে অ্যাডভান্স হবে। সামনের দিকে অ্যাডভান্স হওয়া মানে বি একটু সামনের দিকে অ্যাডভান্স হয়ে গেল, কিন্তু সি অ্যাডভান্স হয়নি, ফলে এই জায়গায় একটা টুইস্টিং হবে। টুইস্টিং হওয়ার কারণে সি পয়েন্টটা দুই জায়গায় শিফট হয়ে যাবে। একটা সি, আর আগের সিটা এই পিছনে শিফট হয়ে গেছে, যেটাকে সি প্রাইম বলা হচ্ছে। সো পয়েন্ট সি দুই ভাগে ভাগ হয়ে গেছে, সি এন্ড সি প্রাইম। সো এইটা হচ্ছে থার্ড অ্যাকশন, যে সি দুইটা ভাগে ভাগ হয়ে গেল, সি এন্ড সি প্রাইম। পরের ফিগারে যাই। সো ওই আগের ফিগারটা হচ্ছে সি এন্ড সি প্রাইম। সো এবার একটু বড় করে দেখানো হচ্ছে যে সি এন্ড সি প্রাইম, এই সেই টুইস্টিং। এখানে বাঁকটা নিয়েছিল, বাঁকটা নিয়ে প্রথমে সিটা এখানে ছিল, বাঁকটা এবার বেশি নেওয়া হয়ে গেছে, ফলে সি সামনে চলে গেছে, আর ওই পয়েন্টটা সি প্রাইম ব্যাকে চলে আসছে। এখন এবার আগের কথা যদি চিন্তা করি, যে এখান থেকে যেমন ফার্স্ট ইয়েটা এখান থেকে শেয়ার ক্র্যাক হচ্ছিল, এখান থেকে শেয়ার ক্র্যাক হচ্ছিল, যাওয়ার কথা ছিল এই লাইন বরাবর, এই লাইন বরাবর ছেড়ার কথা ছিল, কিন্তু এই লাইন বরাবর যথেষ্ট স্ট্রং ছিল, লেন্থটা যথেষ্ট বড় ছিল, সেই জন্য না যেতে পেরে কোনো একটা উইক পয়েন্ট এইদিকে পেয়েছে, সেই উইক পয়েন্টের কারণে সে এই বরাবর শেয়ারটা হয়েছিল। এটা ছিল ডি, এটা ছিল ডি। সো এখনকার যে সিচুয়েশনটা, এখন এই যে এটা আগের পয়েন্টের যে এটা, সেই এটা এখন হয়ে গেছে ডি। সো এ হচ্ছে মানে উপরের আর নিচের মেটালের ফার্স্ট কন্টাক্ট। ডি বরাবর যখন একটা ক্র্যাক ডেভেলপ করেছে, এখন ফার্স্ট কন্টাক্ট হচ্ছে উপরের মেটাল আর নিচের মেটালের ফার্স্ট কন্টাক্ট হচ্ছে ডি। আর এখানকার আগের যে সিটা ছিল সেই কন্টাক্টটা এখন হচ্ছে ই। সো এখন তার টেন্ডেন্সি হচ্ছে ডিই বরাবর যাওয়া। সো অ্যালং ডিই বরাবর, আগেরটাতে ছিল অ্যালং এসি বরাবর, এখন এ পয়েন্ট চলে এসছে ডিতে, আর সি পয়েন্ট চলে এসছে ইতে। খেয়াল করে দেখো, সি পয়েন্ট হচ্ছে যে নিচের ম্যাটেরিয়ালের সাথে যে কন্টাক্টটা, আর ডি পয়েন্ট এ পয়েন্ট হচ্ছে উপরের আর নিচের পয়েন্ট মেটালের সাথে কন্টাক্টটা। এখন উপরের আর নিচের মেটালের কন্টাক্ট হচ্ছে ডি, আর নিচের মেটালের এই কন্টাক্ট হচ্ছে ই। সো এখন সে যাবে, টেন্ডেন্সি হবে ডিই বরাবর, কিন্তু ডি স্টিল দ্য লেন্থ ইজ টু হাই, এই বরাবর সে যেতে পারছে না, এবং এখানে একটা অলরেডি উইক পয়েন্ট তৈরি হয়েছে। সো এটা ছিল ডি বরাবর না যে, ডি বরাবর না যে সে আর একটু নিচের দিকে আগের মতো। সো সেকেন্ড স্টেপে আগের সাইকেলটাকে রিপিট করছে সে, ডি, এইটা ছিল ডি। সো আরেকটু নিচে আসলো, নিচে যখন আসলো ঠিক আগের মতো সেই আগে এখানে টুইস্টিং হলো, টুইস্টিং হয়ে ই আবার দুটো ভাগে ভাগ হয়ে গেল। সো দিস ওয়ান ই এন্ড দিস ওয়ান ই প্রাইম, ই প্রাইম। সো এন্ড সো অন, যদি এইভাবে চলতে থাকে, তাহলে এইটা হচ্ছে সেই ফার্স্ট সাইকেলে যেটুকু হয়েছিল, সেকেন্ড পোর্শনে সেকেন্ড সাইকেলে যেটুকু হয়েছিল, তারপর এই বরাবর ছিঁড়ে যাওয়ার কথা ছিল, স্টিল দ্য লেন্থ ইজ টু হাই, তারপরে থার্ড সাইকেলে যেটুকু হলো, ফোর্থ সাইকেলে যেটুকু হলো, এবং দেখো আস্তে আস্তে লেন্থটা কমে আসছে, লেন্থটা কমে আসছে এইভাবে, এবং ফাইনালি এই আর কোনো লেন্থ নাই, এটা এই জায়গায় এখান থেকে ছুটে যাবে। এই লেন্থটা আস্তে আস্তে কমে আসা মানে তার বন্ডিং স্ট্রেন্থ কমে যাচ্ছে, এবং এখানে এসে ম্যাটেরিয়ালটা ছুটে গেল। ছুটে যেয়ে কি হচ্ছে, নিচ থেকে ছুটে যেয়ে সেই ম্যাটেরিয়ালটা এই উপরের সাথে লেগে থাকলো। বলা হয়েছিল আগের স্লাইডে বলা হয়েছিল যে একটা থেকে ডিটাচমেন্ট হবে এন্ড অ্যাটাচমেন্ট at either of the surface। তো এখানে দেখানো হচ্ছে অ্যাটাচমেন্ট at the top surface। ঠিক একই মেকানিজমে অ্যাটাচমেন্ট অফ দ্য বটম সারফেস হতে পারে। এখন তারপরে একটা বলছি লুজ ওয়্যার পার্টিকেল হিসেবে থাকতে পারে, সেটা কিভাবে থাকতে পারে? তো এই মেকানিজমে সে চলতে থাকে। সো এখানে এইভাবে নিচের পোর্শন থেকে ম্যাটেরিয়ালটা ডিটাচ হয়ে উপরের পোর্শনে অ্যাটাচ হলো। ঠিক উল্টা ভাবে আমরা বলতে পারি উপরের পোর্শন থেকে ডিটাচ হয়ে নিচের পোর্শনে অ্যাটাচ হয়ে যেতে পারে। কিন্তু লুজ ওয়্যার পার্টিকেল হিসেবে কিভাবে থাকতে পারে? লুজ ওয়্যার পার্টিকেল হিসেবে থাকতে পারে এইভাবে, যে আমরা আবারও সেরকম একটা যদি ছবি দেখি, এরকম একটা আছে। সো এরকম আছে। এখন ধরে নিলাম যে এটা যখন স্লাইড করে যাচ্ছে, এই ম্যাটেরিয়ালের এখানে এরকম একটা পোর্শন অ্যাটাচমেন্ট হিসেবে আছে।
এটা একটু স্লাইড করে যাচ্ছে, সামনের দিকে স্লাইড করে যাচ্ছে, ওইদিকে জায়গা নেই, আমি ধরে নিই স্লাইড এইদিকে করছে, তাহলে সুবিধা হবে আমার বোঝা যায়। তো এইভাবে যাচ্ছে, যাওয়ার পথে এখন এখানে শুধু নেই, বিভিন্ন জায়গায় আছে, এখানেও একটা অ্যাটাচমেন্ট আছে, এখানেও একটা অ্যাটাচমেন্ট আছে, এন্ড সো অন, অনেক জায়গায় থাউজেন্ডস অফ অ্যাটাচমেন্ট আছে, মিলিয়নস অফ অ্যাটাচমেন্ট আছে বিভিন্ন জায়গায়। এখন উপরটা যখন স্লাইড করে যাবে, যাওয়ার সময় কি হবে, এইটা এসে এই এই জায়গাটা এই জায়গায় বলি, এই জায়গাটা যখন এই জায়গায় আসবে, এটাকে নাম দিলাম এ, তখন কি হচ্ছে, এই সারফেসটা এরকম এরকম, সো এখানে একটা অ্যাটাচমেন্ট আছে। এইবারে যখন এই পোর্শনটা এখন এখানে আসছে, যেহেতু লেফট সাইডে যাচ্ছে, এই পার্টিকেলটার সাথে কি হয়ে যাবে, একটা ধাক্কা লাগবে। ধাক্কা লেগে কি হতে পারে, ধাক্কা লেগে হতে পারে দুটোই ছুটে যেতে পারে। আর কি হতে পারে, যে আমি মেকানিজম তো পড়ছি অ্যাডহেশন, সো এই জায়গার অ্যাডিশন মানে হচ্ছে যে অ্যাডিশন স্ট্রেন যথেষ্ট স্ট্রং, সো এই জায়গা এই বরাবর অ্যাডিশনটা যথেষ্ট স্ট্রং, এই বরাবর অ্যাডিশনটা যথেষ্ট স্ট্রং, যে কারণে ম্যাটেরিয়ালটা ছুটে গেছে। আমি ধরে নেব সে যখন ধাক্কা লাগবে, সে এই বরাবর দুই জায়গাতেই ছুটতে পারেনি। হতে পারে কি, যে জায়গাটা উইক ছিল রিলেটিভলি, এই দুই জায়গা উইক, যেটা এই জায়গাটা কম দেখানো হচ্ছে কম এলাকা, সো এটা এখান থেকে ছুটে গেছে ধরলাম, ছুটে যে এটা কি হবে, এটার সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে। সো এই পার্টিকেলটা তখন এই পার্টিকেলটা তখন এখান থেকে ছুটে এসে এর গায়ে লেগে এটা বড় হয়ে যাবে, এটা একটা বড় পার্টিকেল হয়ে যাবে, একটা বড় পার্টিকেল। এইভাবে যদি চলতে থাকে, এই একটা অ্যাগ্লোমেরেট এখানে আছে, একটা ছোট পার্টিকেল আছে, স্লাইডিং এর সময় আর একটা অ্যাটাচমেন্ট ওর সাথে ধাক্কা লেগে ওর গায়ে যেটা উইক, রিলেটিভলি উইক, সেটা তার ছুটে এসে ওর সঙ্গে একসঙ্গে হয়ে গেল, অ্যাগ্লোমেরেশন বড় হয়ে গেল। এইভাবে বড় হতে হতে কি হবে, আবার দেখি যে বড় হতে হতে অনেক বড় হয়ে গেছে, মানে আগের একটা লুজ পার্টিকেলের সঙ্গে একাধিক লুজ পার্টিকেল জমা হতে হতে অনেক বড় হয়ে গেছে। অনেক বড় যখন হয়ে যাবে, তখন এখান থেকে কোনোবারই ছুটি নেই, কারণ এখানে অ্যাডিশনটা বড়। যখন এটা অনেক বড় হয়ে যাবে, তখন এর সেলফ একটা ফোর্স কাজ করবে, নিজস্ব একটা ফোর্স কাজ করবে, এবং সেই ফোর্সটা এই অ্যাডিশনটাকে ওভারকাম করার চেষ্টা করবে, যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে। এবং এর সঙ্গে যখন উপরে পার্টিকেল আবার ধাক্কা করে পুশ করবে, তখন ওই ধাক্কাটা অনেক বেশি হবে, কারণ সে অনেক বড়, এবং এক সময় হবে কি, সে এখান থেকে ছুটে যাবে, ছুটে যে এই বড় উইয়ার পার্টিকেলটা সে এর ভিতরে তখন রোল করতে থাকবে। তাই বলা হচ্ছে যে ফ্র্যাগমেন্ট is detached from one surface and transferred to either surface due to adhesion. যতক্ষণ অ্যাডিশনটা বড় থাকবে, তখন কোনো না কোনো জায়গায় লেগে থাকবে, আইদার উপরেরটা অথবা নিচেরটাতে। ফার্দার স্লাইডিং কজেস মোর ফ্র্যাগমেন্টস টু বি ফর্ম, এবং যত স্লাইড হচ্ছে ফ্র্যাগমেন্টস তত বেশি ফর্ম হওয়া শুরু করছে। দিস রিমেইন অ্যাডহারিং টু সারফেস অর টু অ্যানাদার প্রিভিয়াসলি অ্যাটাচড ফ্র্যাগমেন্ট। কি বলা হচ্ছে, যে অর টু অ্যানাদার প্রিভিয়াসলি অ্যাটাচড ফ্র্যাগমেন্ট, এই ছোট ছোট পার্টিকেল গুলো কি হবে, তখন প্রিভিয়াসলি কোনো একটা অ্যাটাচড পার্টিকেলের সঙ্গে যোগ হবে। ইন দ্য ল্যাটার কেস মানে পরের ক্ষেত্রে কি বলছে, পরের ক্ষেত্রে বলছে যে লুজ পার্টিকেল প্রিভিয়াসলি কোনো অ্যাটাচড ফ্র্যাগমেন্টের সাথে জমা হয়ে বড় হয়। সো সেই ক্ষেত্রে কি হবে, ওই অ্যাগ্লোমারেটটা বড় হতে থাকবে, লার্জার অ্যাগ্লোমারেট বিকামস, তখন অনেক বড় হয়ে যায়। বড় হয়ে গেলে তখন সে আর ওই তার নিজের ফোর্স অনেক বেশি হয়ে যায়, তখন ধাক্কা দিলে ওই অ্যাডিশন ফোর্স তাকে ধরে রাখতে পারে না। A larger agglomerate becomes detached as a large loose wear particle. তখন সে ছুটে এসে লার্জ উইয়ার পার্টিকেল হিসেবে থাকে। সো আমরা তিনটা কেস দেখলাম, যে ছুটে যায় কোন একটা মেটাল থেকে, ছুটে যে কি হতে পারে, ডিটাচমেন্টের পরে অ্যাটাচমেন্ট হতে পারে। কোথায় কোথায়, যে সারফেস থেকে ডিটাচমেন্ট হলো সেই সারফেসে অ্যাটাচমেন্ট হতে পারে, অথবা যে সারফেস থেকে ডিটাচমেন্ট হলো অন্য সারফেসে অ্যাটাচমেন্ট হতে পারে। আর একটা কি হতে পারে, যে একটা অ্যাটাচড হয়ে আছে আর অন্য পার্টিকেল ডিটাচ হয়ে ওর সঙ্গে আবার অ্যাটাচমেন্ট হচ্ছে, ফলে ওই অ্যাগ্লোমারেটটা বড় হতে হচ্ছে, বড় হতে হতে একসময় সে ছুটে যে লুজ ওয়্যার পার্টিকেল হিসেবে ভিতরে থেকে যায়। এইভাবে ওয়্যার এগোতে থাকে। এখন আজকের প্রথম স্লাইডে আমি দেখেছিলাম উপরেরটা থেকে আমি এইভাবে দেখানো হয়েছিল, এটাকে 2 নম্বর নাম দেওয়া ছিল, যে এই বরাবর ছুটে যায়, ধরে নিয়েছিলাম এটা উইক। আমরা জানি উইক ম্যাটেরিয়াল থেকে ছুটে যাবে, উইক মানে হচ্ছে তার হার্ডনেস লেস বা অন্য কোনো কারণে উইক। হার্ড ম্যাটেরিয়ালকে ছুটে যেতে পারে, হার্ড ম্যাটেরিয়ালও ছুটে যেতে পারে। কিভাবে, বিকজ অফ ডিফেক্টস এন্ড ক্র্যাকস উইদিন দ্য হার্ডার ম্যাটেরিয়াল উইয়ার অফ বোথ ম্যাটেরিয়ালস অকার। এটা উইক ধরে নিয়েছি, এটা সফট, সেই জন্য এখান থেকে ছুটে গেছে। নিচের ম্যাটেরিয়ালটা হার্ড ছিল, কিন্তু নিচের ম্যাটেরিয়ালের কোনো কারণে যদি এই বরাবর কোনো একটা উইক পয়েন্ট থাকে, কোনো একটা উইক প্লেন থাকে, বা কোনো একটা ক্র্যাক থাকে, এই বরাবর একটা ক্র্যাক ছিল, যদিও এর হার্ডনেস অনেক বেশি, তাহলে নিচের ম্যাটেরিয়াল ছুটে যেতে পারে।
সো বিকজ অফ দ্য ডিফেক্টস অ্যান্ড ক্র্যাকস, ভিতরে কোনো ক্র্যাক থাকার কারণে within the harder material wear of both materials occur. So hard material wear হবে, soft material wear হবে, দুটোতে হতে পারে। মেকানিজমে যে প্রথমে বলা হয়েছে যে শুরুতে আমি দেখছিলাম যে এই এইটা এখান থেকে ছুটে যাবে, ছুটে যে কোথায় জমা হতে পারে, আইদার এখানে জমা হতে পারে অথবা নিচেরটাতে জমা হতে পারে। এই যে অন্যটাতে যে জমা হতে পারে, এখান থেকে ছুটে যে এখানে জমা হতে পারে অন্যটাতে, তার একটা প্রমাণ আমরা দেখব। কি বলা হচ্ছে, ট্রান্সফার অফ ম্যাটেরিয়ালস ফ্রম ওয়ান সারফেস, এক সারফেস থেকে ছুটে যেয়ে টু অ্যানাদার, অন্য সারফেসে অ্যাটাচ হয়ে যাওয়া, ইজ স্টাডিড বাই অটো রেডিওগ্রাফি টেকনিক। অটো রেডিওগ্রাফি টেকনিক থেকে এটা স্টাডি করা যায়, প্রমাণ পাওয়া যায়। সেটা কেমন? সেটা হচ্ছে এই নিচের সারফেসটাকে বলা হয় ম্যাটিং ম্যাটেরিয়াল, মাদুর। নিচেরটা যদি স্থির অবস্থায় থাকে তখন তাকে ম্যাটিং ম্যাটেরিয়াল বলা হয়, মাদুর। আর উপরেরটা স্লাইড করে যখন যাবে তখন এটাকে বলা হয় স্লাইডিং ম্যাটেরিয়াল। স্লাইডিং ম্যাটেরিয়াল আমরা এরকম একটা প্রমাণ চাচ্ছি যে উপর থেকে স্লাইডিং ম্যাটেরিয়াল থেকে যে ডিটাচমেন্ট ছুটে যে নিচেরটাতে জমা হচ্ছে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এই জন্য দেখার জন্য আমাকে করতে হবে কি, ম্যাটিং ম্যাটেরিয়াল, স্লাইডিং ম্যাটেরিয়াল থেকে তোমাকে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিতে হবে। এটাকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। স্লাইডিং ম্যাটেরিয়াল ইজ মেড রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিয়ে তারপর কিছুক্ষণ ধরে ম্যাটেরিয়ালের উপরে ওটা দিয়ে স্লাইড করলাম। স্লাইড করলে তাহলে এই উপরের ম্যাটেরিয়ালের এটা পোরশনটা কি হলো, এখানে এসে জমা হলো। আমি ধরে নিচ্ছি জমা হচ্ছে, প্রমাণ দেখবো যে সত্যি সত্যি জমা হচ্ছে। এখন জমা হওয়ার পরে, জমা হয়েছে কিনা আমি জানি না, আমি বলেছি জমা হয়েছে। এরপরে আমি উপরেরটা সরিয়ে নিয়ে এর উপরে যদি আমি একটা ফটোগ্রাফিক ফিল্ম দেই, কিছু সময় ধরে রাখি ফটোগ্রাফিক ফিল্ম, এটা এফএফ ফটোগ্রাফিক ফিল্ম, তারপরে ফটোগ্রাফিক ফিল্মটাকে তুলে এনে ওইটাকে যদি আমি প্রসেস করি, আমি দেখবো কি যে এই জায়গায় ফটোগ্রাফিক ফিল্মটা, সেই জায়গাটা কি হয়ে গেছে, ওর একটা ইমেজ চলে এসছে। কোন ম্যাটেরিয়ালের ইমেজ? ওই রেডিও অ্যাক্টিভ, যেটা ওটা রেডিও অ্যাক্টিভ, কারণ এই ম্যাটেরিয়ালটা রেডিও অ্যাক্টিভ নিয়েছিলাম, এই রেডিও অ্যাক্টিভের পোরশনটা এখানে জমা আছে। সো এই জায়গায় যে ফটোগ্রাফিক ফিল্মটা ওখানে পড়েছিল সেটাকে আমি তুলে এনে সেটাকে প্রসেস করলে আমি দেখতে পাবো এই জায়গায় একটা ইমেজ হয়েছে। কিন্তু এই জায়গায় কোনো আমি ইমেজ দেখতে পারবো না, কারণ এই জায়গাটা কন্ট্যাক্ট ছিল ম্যাটিং ম্যাটেরিয়ালের, এন্ড ম্যাটিং ম্যাটেরিয়াল ইজ নট এ রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। Sliding material is made radioactive. A photographic film is placed in contact with the matting surface after rubbing. ঘষে নিয়ে যাওয়ার পরে তারপরে ম্যাটিং ম্যাটেরিয়ালের উপরে একটা ফটোগ্রাফ দেওয়া হলো, and later the film is developed, এবং তারপরে ওটাকে ডেভেলপ করা হলো to obtain an auto radiography of any transfer material. আমি দেখবো যে সেখানে একটা ইমেজটা কেন, কারণ ওখানে রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল আছে। রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল কোথা থেকে আসলো? উপর থেকে আসলো। সো এমনি উপরেরটাকে আমরা রেডিও অ্যাক্টিভ করে যেমন দেখতে পারি নিচেরটা এসছে, ঠিক তেমনি নিচেরটাকেও রেডিও অ্যাক্টিভ করে আমরা প্রমাণ করে দেখতে পারি যে উপরেরটাকেও ম্যাটেরিয়াল ট্রান্সফার হয়ে গেছে। এইভাবে প্রমাণ হয় যে ম্যাটেরিয়াল ট্রান্সফার হয়ে এক সারফেস থেকে অন্য সারফেসে চলে যেতে পারে। দেখতে কেমন লাগে? অ্যাডহেসিভ ওয়্যার দেখতে কেমন লাগে আমরা ছবিটা আগে দেখে আসি। এখানে এইটা একটা ম্যাটেরিয়াল, ম্যাটিং ম্যাটেরিয়াল, মানে উইকার ম্যাটেরিয়াল। এটা স্লাইডিং, এই যে এই ডিরেকশন থেকে আমরা বুঝতে পারি স্লাইডিং কোন বরাবর হয়েছিল, সবগুলো ডিরেকশন হচ্ছে এই বরাবর ছিল, এই যে লাইন এইভাবে, তার থেকে বোঝা যাচ্ছে স্লাইডিং হয়েছিল এই বরাবর। এইটা হচ্ছে স্লাইডিং ডিরেকশন দেখা যাচ্ছে। এই জায়গায় এই পোর্শনটাই হচ্ছে ম্যাটেরিয়াল উঠে গেছে, এই এখানে এই জায়গাটা গর্ত, সেই জন্য ওই আলাদা ইমেজটা অন্যরকম দেখাচ্ছে। এখান থেকে ম্যাটেরিয়াল উঠে যে কোন পোর্শনটুকু, এই পোর্শনটুকু ম্যাটেরিয়াল উঠে যে এই পোর্শনটুকু ম্যাটেরিয়াল উঠে গেছে, উঠে যে সে অন্য কোনো জায়গায় যে জমা হয়েছে অথবা লুজ ওয়্যার পার্টিকেল হয়ে গেছে। সো দেখতে এইরকম। এখন এটা মনে রাখা, এটা মানে মেকানিজম দুইটা পড়বো আমরা, অ্যাডহেসিভ আর অ্যাব্রেসিভ। এটা একটু মনে রাখো যে এই জায়গায় একটু গর্ত হয়ে গেছে। আমরা যখন অ্যাব্রেসিভটা দেখবো, এখনই যদি অ্যাব্রেসিভটা পাশাপাশি রাখতাম তাহলে দুটার ভিতরে একটা ডিস্টিংক্ট ডিফারেন্সটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারতাম। সেই ছবিটা এখন নেই, এটা যখন পড়বো তখন তুমি দেখবা যে ওইটার সাথে এটা বোঝা যায়। অ্যাব্রেসিভ মেকানিজম আর অ্যাডহেসিভ মেকানিজম মাইক্রোস্ট্রাকচার থেকে আমরা বুঝতে পারি যে কোন মেকানিজমে ওয়্যার আউট হয়েছে। এক জায়গা, এই জায়গা থেকে গর্ত হয়ে ম্যাটেরিয়ালটা উঠে গেছে, উঠে যে অন্য কোথাও যে জমা হয়েছে। Evidence of adhesive debris pull out is clearly seen, দেখা যায় during sliding surface contacts undergo plastic deformation. আর কি হয় যে, আবার ছবিতে আমি আসি, এই জায়গায় যে গর্তটা হয়ে গেছে, এই ম্যাটেরিয়াল যে উঠে গেছে, সো এই জায়গাটা রাবিং অ্যাকশন আছে। সো এখন যে সারফেসটা আছে, এই বরাবর যে সারফেস, এটা হচ্ছে কি কনকেভ সারফেস। এখন যেহেতু এখানে গর্ত হয়েছে, কনকেভ সারফেসের যে টপ সারফেসটা আছে, সেই টপ সারফেসের যদি আমি প্রপার্টি মেজার করি ওই জায়গায়, আর এই জায়গায় কিছু হয়নি, এই জায়গায় যদি প্রপার্টি মেজার করি, দুই জায়গার প্রপার্টির ভিতরে একটা তারতম্য আমি দেখতে পাবো। এর কারণটা হচ্ছে ওই জায়গায় যখন প্লাস্টিক ডিফর্মেশন ওয়্যার আউট হয়ে যাওয়া, মানে প্লাস্টিক ডিফর্মেশন আছে,
প্লাস্টিক ডিফর্মেশন যে সারফেস থেকে হয়ে গেছে সেই সারফেসে বিভিন্ন রকম মেটালার্জিক্যাল অ্যাকশন হয়েছে। কি হয়েছে? ঘষে নিয়ে যাওয়ার কারণে এক ধরনের ফ্রিকশনাল হিটিং তৈরি হয়েছে। ফ্রিকশনাল হিটিং তৈরি হওয়ার পরে যখন আবার ম্যাটেরিয়ালটা সরে গেছে আবার কুলিং হয়েছে। সো হিটিং অ্যান্ড কুলিং, এই হিটিং অ্যান্ড কুলিংটা যদি দ্রুত বেগে হয় তাহলে ওখানে তোমার হার্ডনেস কি হয়ে গেছে? বেড়ে গেছে, স্ট্রেনিং হার্ডেনিং হয়েছে। সো হার্ডনেস বেড়ে গেছে। আর ওইটা যদি হিটিং অ্যান্ড কুলিংটা যদি স্লোলি হয় তাহলে অ্যানিলিং হয়ে যেতে পারে। অ্যানিলিং অ্যাকশনের কারণে হার্ডনেস কমে যায়। কিন্তু এই জায়গায় তেমন কিছু হয়নি, মানে হয়েছে এখান থেকে ঘষে গেছে। এই জায়গায় প্লাস্টিক ডিফর্মেশন প্লাস রাবিং অ্যাকশন, এখানে এই জায়গাটা অনলি রাবিং অ্যাকশন। সো এই জায়গায় মেটালার্জিক্যাল অ্যাকশনটা অনেক বেশি হয়েছে। সো এই জায়গার হার্ডনেসে যতটুকু তারতম্য হয়েছে এই জায়গার হার্ডনেসে ততটুকু তারতম্য হয়নি। এবং এই জায়গায় প্লাস্টিক স্ট্রেনিং খুব কম হয়েছে, এই জায়গায় প্লাস্টিক স্ট্রেনিং অনেক বেশি হয়েছে। তো সেইগুলো এখানে বলা হয়েছে যে সারফেস কন্ট্যাক্টস আন্ডারগো প্লাস্টিক ডিফর্মেশন, সাবসারফেস অলসো আন্ডারগো প্লাস্টিক ডিফর্মেশন এন্ড স্ট্রেন হার্ডেনিং। তার মানে এই যে চেঞ্জ যতটুকু হয়েছে ওখানে বলা হচ্ছে চেঞ্জ কতটুকু হয়েছে, বলা হচ্ছে যে টপ, এখন যে টপ সারফেসটা আছে, এখন টপ সারফেস মানে হচ্ছে এই জায়গাটা যেখানে ম্যাটেরিয়াল আছে, সেখান থেকে আমরা কিছু দূর যদি ভিতরে যাই আমরা দেখতে পাবো যে সারফেসের একটা চেঞ্জ আছে। এবং ওই যে কার্বোরাইজিং এর মতো ব্যাপারটা, কার্বোরাইজিং আমরা কি দেখেছিলাম যে এরকম একটা গিয়ার আমরা কার্বোরাইজ করছি, কার্বন ঢুকে যাচ্ছে, কার্বন ঢুকে যে এই জায়গায় কার্বন পার্সেন্টেজ এই জায়গায় হচ্ছে বেশি 1%, এই জায়গায় 0.9, এই জায়গায় 0.8, আর এই জায়গায় অনেক ভিতরে যে এই জায়গায় হচ্ছে 0.2। সো অরিজিনাল ছিল 0.2, সো চেঞ্জ হয়েছে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু হয়েছে চেঞ্জ হয়েছে, যেটাকে কেস ডেপ্থ বলা হয়। ঠিক তেমনি এখানে যেমন সারফেস যতটুকু আছে যেখানে আছে সেখান থেকে কত কিছুটা ভিতর পর্যন্ত আমরা সারফেসের একটা প্রপার্টি চেঞ্জ দেখতে পাবো। হয়রাজ এখানে তেমন প্রমিনেন্ট কোনো চেঞ্জ দেখা যাবে না। শুধু সারফেসে না, সাব সারফেস, সারফেস থেকে আরো কিছুটুকু ভিতরে বলা আছে, পরের স্লাইডে বলা আছে অ্যারাউন্ড 15 মাইক্রোমিটার থিকনেস পর্যন্ত আমরা ভিতরে যদি যাই আমরা দেখতে পাবো তার প্রপার্টি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে বলা হচ্ছে যে কি ডিউরিং স্লাইডিং সারফেস কন্ট্যাক্টস আন্ডারগো প্লাস্টিক ডিফর্মেশন, সাব সারফেস, এই সাব সারফেস, সেই সাব সারফেস কতটুকু থিকনেস অ্যারাউন্ড 15 মাইক্রোমিটার, পরের স্লাইডে ফিগারটা দেখানো আছে, অলসো আন্ডারগো প্লাস্টিক ডিফর্মেশন এন্ড স্ট্রেন হার্ডেনিং হয়ে গেছে। তারপর ক্রস সেকশন অফ ওন সারফেস শোজ এ ভিজিবল প্লাস্টিক ডিফর্মেশন উইথ 20 মাইক্রোমিটার 25 মাইক্রোমিটার থিক। এটা বলা হচ্ছে যে ওই পরের স্লাইডে আমি যে ছবিটা দেখিয়েছি সেই ছবিটা যে এটা মাপা হয়েছে কতটুকু গর্ত হয়েছে, অ্যারাউন্ড 25 মাইক্রোমিটার ডেপথের একটা গর্ত তৈরি হয়েছে। তারপরে যেটা বললাম যে এখন যে সারফেসটা ভিজিবল আছে সেই সারফেস থেকে আমরা ভিতরের দিকে যদি যাই এবং স্টাডি করি, স্ট্রাকচার স্টাডি করি, প্রপার্টি স্টাডি করি, তাহলে আমরা দেখবো অ্যারাউন্ড 50 মাইক্রোমিটার থিক পর্যন্ত আমরা স্ট্রাকচারাল চেঞ্জ দেখতে পাবো। সো স্ট্রাকচারাল চেঞ্জেস অকার অ্যারাউন্ড 50 মাইক্রোমিটার থিক ফ্রম সারফেস ম্যাটেরিয়াল। কেন হয়েছে? এটা রিক্রিস্টালাইজ হয়ে গেছে। তোমরা জানো রিক্রিস্টালাইজেশন জিনিসটা কি। ফ্রম দ্য ইনস্ট্যান্টেনিয়াস সারফেস টেম্পারেচার রাইজ ডিউরিং স্লাইডিং, স্লাইডিং এর সময় যে টেম্পারেচার রাইজ হয়ে গিয়েছিল এবং রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে চলে যেয়ে আবার কুল হয়েছে, সো এটা রিক্রিস্টালাইজ হয়ে গেছে। সেই জন্য 15 মাইক্রোমিটার থিক পর্যন্ত তার সারফেস প্রপার্টি চেঞ্জ হয়েছে। হার্ডনেস বেড়ে গেছে, 10 to 80% ইনক্রিজ অফ মাইক্রো হার্ডনেস ইন দ্য ওন লেয়ার অলসো অকার্স। এগুলো হচ্ছে, এবং এইটা টেম ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্রস সেকশন দেখানো হচ্ছে। আগেরটা দেখানো হয়েছিল স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, এখন যেটা দেখানো হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। যেটা এই যেখান থেকে ম্যাটেরিয়ালটা উঠে গেছে, উঠে যাওয়ার পর সারফেসটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে গর্তের সারফেস, এর উপরে খানিকটা ম্যাটেরিয়ালটা আমরা যদি দেখি টপ সারফেসটা হচ্ছে এখানে। সো দিস ইজ দ্য টপ সারফেস, ম্যাটেরিয়ালের টপ সারফেস। আর এখান থেকে ম্যাটেরিয়ালটা উঠে গেছে, এই গর্ত হয়ে গেছে। এইবার গর্ত হয়ে যাওয়ার পরে এখন সারফেসটা, এখন এই গর্তের ভিতরে টপ সারফেস এতটুকু, কিন্তু আমরা টেমে দেখতে পাচ্ছি যে অ্যাফেক্টেড কতটুকু, দেখো এইটা হচ্ছে আনঅ্যাফেক্টেড সারফেস। এই জায়গার স্ট্রাকচার দেখো আর এই জায়গার স্ট্রাকচার আলাদা। সো গর্ত হওয়ার পরে টপ সারফেস এতটুকু, যেখানে গর্ত হয়নি তার টপ সারফেস এই জায়গায়। সো এইটা হচ্ছে সেই গর্ত, কিন্তু যে গর্তটা হয়েছে সেই গর্তের এখান থেকে এই পর্যন্ত স্ট্রাকচার একটা চেঞ্জ এসেছে ডিউ টু রিক্রিস্টালাইজেশন। এটাকে বলা হচ্ছে অ্যারাউন্ড 15 মাইক্রোমিটার থিক। এই লেন্থটা বলা হচ্ছে 10 মাইক্রোমিটার, এটা ওই 50, এই জায়গায় একটু বেশি হচ্ছে, বেশি দেখানো হচ্ছে। এভারেজ হচ্ছে 15 মাইক্রোমিটারের মতো থিকনেসের একটা সারফেস চেঞ্জ হয়েছে। তারপরে এটা আনঅ্যাফেক্টেড হয়ে গেছে। কার্বোরাইজিং এর এক্সাম্পলটা যেটা আমি বলছিলাম, কারণ কি এই জায়গা দিয়ে যখন ঘষে ম্যাটেরিয়ালটুকু নিয়ে গেছে, সো এখানে এক ধরনের ফ্রিকশনাল হিটিং হয়েছে, আবার কুলিং হয়েছে, সো রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার উপরে উঠে গিয়েছিল, সো এই জায়গাটা রিক্রিস্টালাইজেশন হয়ে গেছে। সো সারফেস থেকে এই পর্যন্ত আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি।
নেক্সট ইজ এক্সপেরিমেন্টাল এভিডেন্স। আমরা বলছি কি যে সারফেসে উইয়ার আউট হয়ে যায়, আমরা এই হচ্ছে সারফেস, সো এতটুকু উইয়ার আউট হয়ে গেল, এতটুকু ম্যাটেরিয়াল আর নাই এখানে। আমরা একটু আগে যে এটুকু দেখলাম সেখানে বলা হচ্ছে যে এই এতটুকু হচ্ছে অ্যারাউন্ড 15 মাইক্রোমিটার, অ্যারাউন্ড 15 মাইক্রোমিটার। এইটুকুর স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, এইটুকুর স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। সো এখানে হচ্ছে নাও খালি ভয়েড, এখন ভয়েড হয়ে গেছে। সেই ভয়েড হয়ে যে ম্যাটেরিয়ালটা উঠে গেল এর পরিমাণটুকু কত, উইয়ার আউট কতটুকু হলো। সো সেই পরিমাণটুকু, যে উইয়ার আউটের পরিমাণকে আমরা ভলিউমে ক্যালকুলেশন করলে সেইটাকে আমরা যখন কোয়ান্টিফাই করি ওই ইকুয়েশনটাকে বলা হয় আর্কার্স উইয়ার ইকুয়েশন। সেই ভলিউমটা হচ্ছে KWX/H। এটা আসছে যে সমস্ত কনসেপ্ট থেকে, সেই কনসেপ্টগুলো নিচে দেখানো আছে। আমরা জানি উইয়ার কার হয়, রিলেটিভলি সফট ম্যাটেরিয়ালের হয়। যে ম্যাটেরিয়ালের হার্ডনেস যত বেশি তার উইয়ার আউট কম হয়। সো উইয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু হার্ডনেস 1/H। আর কি, আমি উপরের ম্যাটেরিয়ালটা যখন উইয়ার আউট করে নিয়ে যাচ্ছি, উপরের ম্যাটেরিয়ালটার উপরে লোড কাজ করে। সে হতে পারে অ্যাপ্লাইড লোড, হতে পারে অ্যাপ্লাইড কোনো লোড নাই, ম্যাটেরিয়ালের সেলফ লোড। লোডটা যত বেশি হয় উইয়ারটা তত বেশি হয়। সো আমরা বলতে পারি যে ভলিউম অফ উইয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড লোড W। সো হার্ডনেসের সাথে উইয়ার রেট জেনারেলি ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন হার্ডনেস, আর অ্যাপ্লাইড লোডের সাথে ইউজুয়ালি উইয়ার রেট ইনক্রিজেস লিনিয়ারলি উইথ লোড। সেই দুটো ইকুয়েশনকে এইভাবে দেখানো আছে। এই দুটোকে যখন আমি এক করব, সো V প্রপোর্শনাল টু W/H। আর একটা হচ্ছে, সেটা এখানে দেখানো হয়নি, ডিস্টেন্স। এটা কমন জিনিস, যত বেশি স্লাইড করতে থাকবে তত উইয়ার বাড়তে থাকবে। সো আরেকটা ইকুয়েশন হচ্ছে V প্রপোর্শনাল টু X। X হচ্ছে স্লাইডিং ডিস্টেন্স। সো এই তিনটা এক করলে V প্রপোর্শনাল টু WX/H হয়। তখন এটাকে আমরা যদি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তুলে দিয়ে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনি, তো V সমান হয়ে যায় WX/H একটা কনস্ট্যান্ট K। সো এই ইকুয়েশনটা এখানে আসছে, V সমান KWX/H। এই ইকুয়েশনটাকে বলা হয় আর্কার্স উইয়ার ইকুয়েশন। এটা মনে রাখতে হবে। এখন এটার আমি একটা এক্সপেরিমেন্টাল এভিডেন্স দেখব। এক্সপেরিমেন্টাল এভিডেন্স হচ্ছে যে এইটা দেখবো, লোডের সাথে সাথে, সবগুলো আমার এখানে দেখানো হয়নি, লোডের সাথে সাথে, এইটা লোডের সাথে সাথে যে ভি বেড়ে যায়, ভলিউম বেড়ে যায়, সেটার একটা এক্সপেরিমেন্টাল এভিডেন্স দেখবো। উইয়ার রেট বাড়বে, লোডের সাথে সাথে বাড়বে, অ্যাব্রাপ্টলি বেড়ে যেতে পারে, আবার অথবা অ্যাব্রাপ্টলি কমেও যেতে পারে at some critical loads, increase or decrease abruptly at some critical loads। কখন বাড়ে আর কখন কমে এটা আমরা আগে পড়েছি, সেটা আবার এখানে দেখানো হচ্ছে। আমরা দুইটা জিনিস একটু রিকল করো। একটা ফার্স্ট স্লাইডে ছিল যে উইয়ার ভি প্রপোর্শনাল টু ফ্রিকশন, যদিও ব্যতিক্রম আছে বলা হয়েছিল, দুই একটাতে ব্যতিক্রম আছে। ইউজুয়ালি এরকম, ফ্রিকশন বাড়লে উইয়ার বাড়ে। এবং কপারের ক্ষেত্রে আমরা যদি দেখি ফ্রিকশন এইদিকে, আর এইদিকে যদি লোড দেখা হয় তাহলে কি হয়েছিল, কপারেরটা এরকম ছিল, এরকম ছিল। এখানে কি ছিল, কপার অক্সাইড, কপার অক্সাইড। আর এখানে ছিল সরি CuO। আর এখানে ছিল কপার 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 কপার। তার মানে কপার অক্সাইডের কপার অক্সাইড ফ্রিকশন হচ্ছে কম, দ্যাট ইজ উইয়ার কম। কপার কপার ফ্রিকশন বেশি, দ্যাট ইজ উইয়ার বেশি। তার মানে ক্রিটিক্যাল লোড বলা হচ্ছে, লোড যদি বাড়তে থাকে, লোড বাড়তে বাড়তে একসময় হয়ে যাবে কি অক্সাইড লেয়ার উঠে যায়, উঠে যে মেটাল মেটাল কন্ট্যাক্টে চলে আসে। তা লোড বাড়তে বাড়তে যে লোডে যে এই অক্সাইড উঠে যাবে, মেটাল মেটাল কন্ট্যাক্ট আসবে, তাহলে তখন কি হয়, সেই লোডে আমরা ফ্রিকশন বেশি পাবো, ফ্রিকশন বেশি পাবো মানে উইয়ার বেশি পাবো। তার মানে আমি বলতে পারি উইয়ার মে ইনক্রিজ, ওই ক্ষেত্রে আমরা বলবো ইনক্রিজ কখন, যখন যে লোডে যে অক্সাইড উঠে যে মেটাল মেটাল কন্ট্যাক্ট আসে। সো ইনক্রিজটা কখন হয়, when oxide layers break down, ভেঙে যায় at critical load। যে ক্রিটিক্যাল লোডে যখন ভেঙে যায় and then metal metal contact occurs, তখন এটা বেড়ে যায়। এবার একটা ক্রিটিক্যাল লোডে আবার উল্টা হয়। এবার আমরা অন্যভাবে চিন্তা করি যে একটা সারফেসের উপর দিয়ে আরেকটা সারফেস যাচ্ছে এবং লোড, এদিকে লোড বলা হয়েছে এন বেড়ে যাচ্ছে। লোড বেড়ে যাওয়া মানে কি, ফ্রিকশনাল হিটিং বেড়ে যাওয়া। এবার কোবাল্টের কথা চিন্তা করি, কোবাল্ট কত ডিগ্রি সেলসিয়াসে, 550 ডিগ্রি সেলসিয়াসে বলা হয়েছিল যে পিকে উঠে যে এরকম আবার কমতে থাকে। কেন কমতে থাকে, কারণ এই জায়গায় হিটিং হচ্ছে,
অনেক বেশি হিটিং হচ্ছে, হিটিং হওয়ার কারণে অক্সাইড ফর্ম করছে, ফ্রিকশনাল হিটিং হওয়ার কারণে অক্সাইড ফর্ম করছে। আর অক্সাইড ফর্ম করলে আমরা জানি কি তার ফ্রিকশন কমে যায়, আর ফ্রিকশন কমে যাওয়া মানে উইয়ার কমে যাওয়া। ডিক্রিজটা কখন হয়? যখন অক্সাইড লেয়ার ফর্ম ডিউ টু ফ্রিকশনাল হিটিং। সো লোড বার্ন হয়েছে, ক্রিটিক্যাল লোডে যাওয়া হয়েছে, এবং তখন ফ্রিকশনাল হিটিংটা এতটা যথেষ্ট পরিমাণ হয়েছে যে অক্সাইড লেয়ার ফর্ম করছে। আর অক্সাইড লেয়ার ফর্ম করলে আমরা জানি যে কমে যায়, অক্সাইড লেয়ারে কমে যায়, সো তখন কমে যায়। সো একই লোডে লোড বাড়তে বাড়তে একটা ক্রিটিক্যাল লোডে যে অক্সাইড লেয়ার ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে তখন উইয়ার ফ্রিকশন বেড়ে যায়, মানে উইয়ার বেড়ে যায়। আবার একটা ক্রিটিক্যাল লোডে বাড়তে বাড়তে ফ্রিকশনাল হিটিং হচ্ছে, ফ্রিকশনাল হিটিং হওয়ার কারণে অক্সাইড লেয়ার ফর্ম করছে, ফর্ম করলে তোমার কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। দুইটাই চলতে থাকে পাশাপাশি, দেখতে হয় কোনটা প্রমিনেন্ট হয়। ফ্রিকশনাল হিটিং যদি বেশি হয় তখন অক্সাইড লেয়ার ফর্ম করে যাবে, এইটা যদি প্রমিনেন্ট হয়, লিডিং রোল প্লে করে, তাহলে অক্সাইড ফর্ম করবে, ফর্ম করলে তখন তোমার কমে যায়। সো বাড়তেও পারে, কমতেও পারে। ছবি থেকে আমরা একটু দেখবো, এখানে ছবিটাকে দেখে আসি। এখানে ব্রাসের কথা বলা হচ্ছে, ব্রাসের এখনো ক্রিটিক্যাল লোডে আমরা এসে পৌঁছাইনি। সো নর্মাল লোডের বাড়ার সাথে সাথে সে লিনিয়ারলি বেড়ে যাচ্ছে। অ্যাবরাপ্ট লোড মানে ক্রিটিক্যাল লোডে এসে পৌঁছায়নি বলে সেরকম বেড়ে যাচ্ছে লোডের সাথে সাথে। আর স্টেনলেস স্টিলের কনসেপ্টটা আমরা কি জানি? কনসেপ্টটা হচ্ছে যে ক্রোমিয়াম অক্সাইড ফর্ম করে, Cr2O3 ক্রোমিয়াম অক্সাইড লেয়ার ফর্ম করে থাকে সারফেস দিয়ে। সো ওই অক্সাইড লেয়ার কি হচ্ছে, এই লোড বাড়তে বাড়তে, দিস ইজ দ্য ক্রিটিক্যাল লোড, এটা হচ্ছে ক্রিটিক্যাল লোড। ক্রিটিক্যাল লোড, এই লোডে এসে ক্রোমিয়াম অক্সাইড উঠে যাচ্ছে। সো তখন মেটাল মেটাল কন্ট্যাক্ট আসছে, মেটাল মেটাল কন্ট্যাক্ট, অক্সাইডের কন্ট্যাক্টে নেই, হচ্ছে এই লোডে যে ধাই ধাই করে বেড়েছে। সো দিস ইজ দ্য ক্রিটিক্যাল লোড। আর গ্রাসের জন্য ক্রিটিক্যাল লোড দেখানো হয়নি, সো সে বেড়ে যাচ্ছে না। সো এটা হচ্ছে এক্সাম্পল। সো আর্কার্স ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে লোড বাড়ার সাথে সাথে বাড়ে। ব্রাসের ক্ষেত্রে এই পর্যন্ত পুরো যতটুকু দেখানো হয়েছে আমরা ক্রিটিক্যাল লোডে পৌঁছাতে পারিনি, আর এক্ষেত্রেও তাই পুরোটাই। কিন্তু এই ক্ষেত্রে এই পর্যন্ত এক প্যাটার্ন, এটা হচ্ছে অন্য প্যাটার্ন আর্কার্স ইকুয়েশন, কারণ এখানে আরেকটা কনসেপ্ট ঢুকে পড়েছে যে অক্সাইড লেয়ার উঠে যাচ্ছে। সেটা এখানে আবার বলা হচ্ছে, এক্সাম্পল হচ্ছে উইয়ার রেট অফ ব্রাশ ফিট স্লাইডিং অন এ টুল স্টিল রিং, এটা একটু হাবিজাবি হয়ে যাচ্ছে, রিং ইনক্রিজেস লিনিয়ারলি উইথ লোড, সো আর্কার্স ইকুয়েশন। আর অ্যাব্রাপ্টলি যে চেঞ্জ হয় সেটা আরেকটা দিয়ে বোঝানো হচ্ছে, উইয়ার রেট অফ ফেরিটিক স্টেনলেস স্টিল পিনস increases linearly at low loads and increases rapidly above critical load. একটা ক্রিটিক্যাল লোডের উপরে যে হঠাৎ করে বেড়ে যাচ্ছে। টাইম শেষ হয়ে গেছে। আজকে অ্যাবসেন্ট অনেক বেশি, 40 জন প্রেজেন্ট দেখতে পাচ্ছি। আমরা কুইজ 2 নিব। কুইজ 1 এর মার্কস দিয়ে দিয়েছি টিমে, একটু দেখে নিও। আর হচ্ছে ওখানে একটা কমন ভুল সবার হচ্ছে, সবার বলতে ম্যাক্সিমামে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কপার ক্যান নট বি রেডিলি ডিপোজিটেড ফ্রম and can be deposited from। প্রথমটার অ্যান্সার হবে ফ্রম সিম্পল কপার বাথ, কপার কথাটা লিখতে হবে, and cannot be deposited from simple copper bath and can be deposited from complex copper bath বা cyanide copper bath। কপার কথাটা বলতে হবে। আমরা ইনগ্রেডিয়েন্ট যে 8 ধরনের ইনগ্রেডিয়েন্ট পড়েছিলাম, ফার্স্টটা কি ছিল? ফার্স্টটা ছিল হচ্ছে যে মেটালের আমরা ডিপোজিশন ফেলতে চাই, ওই মেটালের একটা সোর্স থাকতে হবে। অর্থাৎ কপারটা যদি আমি না বলি, শুধু সিম্পল বাথ আর কমপ্লেক্স বাথ বলি, তাহলে আমি কপার ডিপোজিশন করছি না নিকেল ডিপোজিশন করছি, নোবডি ক্যান আন্ডারস্ট্যান্ড। তোমাদের মেজরিটির অ্যান্সারটা এরকম আসছে, প্রথমটা লিখেছে ফ্রম সিম্পল বাথ এন্ড পরেরটা লিখেছে ফ্রম কমপ্লেক্স বাথ। এখানে আমি পুরোপুরি কাটিনি, 0.5 মার্কস দিয়েছি। যারা 8.5 পেয়েছো, 9.5 পেয়েছো, তাদের ওই জায়গাটায় ভুল আছে, বুঝতে হবে। অ্যান্সারটা হবে ফ্রম সিম্পল কপার বাথ এন্ড ফ্রম কমপ্লেক্স কপার বাথ। কপার কথাটা লিখতেই হবে। আমরা কুইজ 2 নিব হচ্ছে সামনের সপ্তাহের পরের সপ্তাহে মঙ্গলবারে। সামনের সপ্তাহ মঙ্গলবার হচ্ছে 1 তারিখ, তার পরের সপ্তাহ মঙ্গলবার হচ্ছে 8 তারিখ। আমরা 8 তারিখে নিব। সো কুইজ 2 স্যার তাহলে 5টা পরীক্ষা হবে স্যার, আরেকটা বাকি থাকবে। আরেকটা হয়তো আমি দিয়ে দেবো, ওই যে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। আপাতত এই প্ল্যান আছে, এখনো ফাইনাল না। 6টা পরীক্ষা হবে, 6টা। সো কুইজ 2 সিলেবাস হচ্ছে ফ্রিকশন, এন্টায়ার ফ্রিকশন।
ডেট হচ্ছে 8/12 8/12 আর কোশ্চেন প্যাটার্ন as quiz 1 as quiz 1 that is তোমার fill in the blanks and or MCQ or true false true and false এই তিন প্যাটার্নের যে কোনো এক প্যাটার্ন অথবা যে কোনো দুই প্যাটার্ন অথবা অল থ্রি প্যাটার্নস আগের মতো কুইজ 1 এ যেমন ছিল ফ্রিকশন আমাদের টিমে আমি কুইজ 1 এর মার্কস দিয়ে দিয়েছি ওটা দেখে নিন রোল কল করছি ইভান আবু বকর সিদ্দিক ইভান শামসে তাবরেজ Yes, sir. স্বপ্ন Yes, sir. 47 প্রেজেন্ট পরের গ্রুপের প্রেজেন্টেশনের টপিকটা কি? 50 Yes, sir. 50. 49 কি আছো জি স্যার। ওকে ঠিক আছে থ্যাংক ইউ স্যার হ্যাঁ বলো 35 আর 20 প্রেজেন্ট আছে 20 প্রেজেন্ট আছে রায়হান জামান হ্যাঁ ঠিক আছে দিলাম স্যার আমাদের পরের গ্রুপের প্রেজেন্টেশনের টপিকটা কি হবে? সবারই ফ্রিকশন চলতে থাকবে ফ্রিকশন অফ ম্যাটেরিয়াল হ্যাঁ হ্যাঁ আর যারা প্রেজেন্টেশন দিচ্ছ না আমি তাদেরকে হয়তো চান্স দিচ্ছি একাধিকবার চান্স দিচ্ছি কিন্তু মনে রেখো সেকেন্ড টাইম বা থার্ড টাইম আমি চান্স কতবার দিব আমি জানি না সম্পূর্ণ আমার ব্যাপার মার্কস কমে যাচ্ছে ফার্স্ট টাইম যে প্রেজেন্টেশন দাওনি সেকেন্ড টাইমে সে যা পাবা তার থেকে 2 মার্কস কাটা যাবে যদি আমি থার্ড টাইম দেই যা পাবা 4 মার্কস কাটা যাবে প্রতি একবার ফেল করার জন্য 2 মার্কস করে কাটা যাবে ওকে থ্যাংক ইউ